রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ইরান আলোচনার শেষ অভিযোগ করেছে ইরান। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠক দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তাদের পক্ষ থেকে একাধিক উদ্যোগ ও প্রস্তাব দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও অযৌক্তিক দাবি আলোচনায় অগ্রগতি বাধাগ্রস্ত করেছে। ইরানি প্রতিনিধি দল দেশের জাতীয় স্বার্থ রক্ষায় টানা ও নিবিড়ভাবে আলোচনা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি সম্ভব হয়নি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যুক্তরাষ্ট্র এমন কিছু ছাড় আদায়ের চেষ্টা করেছে যা তারা সামরিক চাপ প্রয়োগ করেও অর্জন করতে পারেনি। এর মধ্যে ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ সংক্রান্ত দাবি। ইরান একটি যৌথ আলোচনার কাঠামো প্রস্তাব করলেও মার্কিন অবস্থানের কারণে তা এগোয়নি। প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদে পৌঁছে ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান সমন্বয় করে এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি তুলে ধরে। এরপর মূল প্রতিনিধি দল পর্যায়ে আলোচনা শুরু হয়ে পরে কারিগরি দলে গড়ায় এবং টানা ২১ ঘণ্টা ধরে চলে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছে এবং এখন দায়িত্ব যুক্তরাষ্ট্রের বাস্তবসম্মত প্রতিক্রিয়া জানানোর। একই সঙ্গে তারা দাবি করেছে সামরিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ভুল হিসাব করেছে এবং একটি যৌক্তিক চুক্তি ছাড়া হরমুজ প্রণালীর বর্তমান অবস্থা পরিবর্তন হবে না। নতুন করে আলোচনার কোনো তারিখ বা স্থান এখনও নির্ধারিত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন দীর্ঘ আলোচনার পরও কোনো সন্তোষজনক ফল আসেনি এবং তারা ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র যথেষ্ট নমনীয়তা দেখালেও ইরান তাদের প্রস্তাব গ্রহণ করেনি। তার ভাষায় এটি ছিল যুক্তরাষ্ট্রের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব। ভান্স আরও বলেন আলোচনায় কিছু অগ্রগতি হলেও চুক্তি না হওয়া ইরানের জন্য বেশি ক্ষতিকর। তিনি উল্লেখ করেন ইরানের পারমাণবিক সক্ষমতা বন্ধ করা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য। আলোচনার পুরো সময় জুড়ে ট্রাম্প সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং একাধিকবার আপডেট নিয়েছেন। সব মিলিয়ে উভয় পক্ষই একে অপরকে দায়ী করে আলোচনা শেষ করেছে, যা ভবিষ্যৎ কূটনৈতিক প্রচেষ্টার জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় ইরান যৌক্তিক প্রস্তাব উপস্থাপন করেছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায় যুক্তরাষ্ট্রের ওপর, এমনটাই জানিয়েছে একটি অবহিত সূত্র। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে সূত্রটি বলেছে ইরান বাস্তবসম্মত উদ্যোগ ও প্রস্তাব দিয়েছে। এখন আমেরিকার উচিত বিষয়গুলো বাস্তব দৃষ্টিতে বিবেচনা করা। সূত্রটির দাবি আলোচনায় যুক্তরাষ্ট্র ভুল হিসাব করেছে, যেমনটি তারা যুদ্ধে করেছিল। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে পরিস্থিতি ততদিন অপরিবর্তিত থাকবে যতদিন না যুক্তরাষ্ট্র একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্মত হয়। একই সঙ্গে ইরান কোনো তাড়াহুড়োয় নেই বলেও পুনর্ব্যক্ত করা হয়েছে। রবিবার সকালে শেষ হওয়া প্রায় ২১ ঘণ্টাব্যাপী এই আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তাসনিমের ইসলামাবাদ প্রতিনিধি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও উচ্চাকাঙ্ক্ষা সমঝোতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। আলোচনায় ইরানি প্রতিনিধি দল তাদের জাতীয় অধিকার রক্ষার বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখে। ইরানি দলে ছিলেন সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আলী বাকরি সহ অন্যান্য বিশেষজ্ঞরা। তারা রাজনৈতিক, সামরিক ও শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণে জোর দেন। সূত্রটি আরও জানায় যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে এমন কিছু লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারেনি। এর মধ্যে ছিল হরমুজ প্রণালী সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং ইরানের পারমাণবিক উপকরণ অপসারণের বিষয়। তবে ইরানি প্রতিনিধি দল এসব প্রচেষ্টা প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে। পরবর্তী দফার আলোচনার সময় ও স্থান এখনও নির্ধারিত হয়নি। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি ইঙ্গিত করছে যে উভয় পক্ষের অবস্থান এখনও দূরত্বে রয়েছে এবং সমঝোতার জন্য আরও সময় ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন হবে।
ম্যারাথন আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি, অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের। পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ 21 ঘণ্টার আলোচনার পর জানিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদিও উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে, তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। তার ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের জন্য যতটা না খারাপ খবর, তার চেয়ে বেশি খারাপ খবর ইরানের জন্য। ভান্স উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র আলোচনায় নমনীয়তা ও সমঝোতার মনোভাব দেখিয়েছে, কিন্তু ইরান তাদের শর্ত মেনে নিতে রাজি হয়নি। তিনি বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি এবং ভালো বিশ্বাস নিয়ে আলোচনায় অংশ নিয়েছে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তিনি আরও জানান, আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা হলেও মূল সমস্যার সমাধান হয়নি। যুক্তরাষ্ট্রের প্রধান দাবি ছিল ইরান যেন স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেয় যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো প্রযুক্তি বা উপকরণ অর্জনের চেষ্টা করবে না যা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে। তবে ইরান এই বিষয়ে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেয়নি। ভান্স বলেন, পুরো আলোচনার সময় তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। প্রায় 1 ডজন বার তার সঙ্গে কথা হয়েছে বলেও তিনি জানান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং সেন্ট কমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ ছিল। সবশেষে ভান্স বলেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক পথেই সমস্যার সমাধান চায়, তবে তাদের মূল লক্ষ্য অপরিবর্তিত, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। একটি কাঠামোতে পৌঁছানো পর্যন্ত হরমুজ প্রণালীর অবস্থান পরিবর্তন হবে না। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নতুন করে বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইরানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে আলোচনার জন্য একটি কমন ফ্রেমওয়ার্ক বা অভিন্ন কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথের পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। সূত্রটি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক বিষয় অতিরিক্ত ও অযৌক্তিক দাবি তোলার কারণেই আলোচনা এগুচ্ছে না, যার মধ্যে এই কৌশলগত প্রণালীর বিষয়টিও অন্তর্ভুক্ত। ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা কোনো তাড়াহুড়োতে নেই এবং তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে যতক্ষণ না উভয় পক্ষ আলোচনার ভিত্তি নির্ধারণে একমত হয়। এমনকি পূর্বে যে সংখ্যক জাহাজ চলাচলের বিষয়ে একটি সীমিত সমঝোতা হয়েছিল তাও কার্যকর হবে না বলে সতর্ক করেছে তেহরান। এর অর্থ হল, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত এই প্রণালীতে অনিশ্চয়তা আরও বাড়তে পারে। ইরানি সূত্র আরও সতর্ক করে বলেছে, যদি যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে তাহলে প্রণালী কার্যত বন্ধই থাকবে। তারা জোর দিয়ে উল্লেখ করেছে যে প্রয়োজনে এই পথ বন্ধ করে দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে এবং অতীতে এ ধরনের পরিস্থিতি ভুলভাবে মূল্যায়ন করার ফলে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে হওয়ায় এর যে কোনো অস্থিরতা আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি করে। ফলে বর্তমান অচল অবস্থা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির উপরও গভীর প্রভাব ফেলতে পারে। পাকিস্তান সৌদি আরবের সামরিক বাহিনী ও যুদ্ধবিমান পাঠিয়েছে। পাকিস্তান সম্প্রতি সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে যুদ্ধবিমান ও সামরিক বাহিনী পাঠিয়েছে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির অংশ হিসেবে করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের পাঠানো এই বাহিনী পূর্বাঞ্চলের কিং আব্দুল আজিজ এয়ারবেসে পৌঁছেছে। এতে পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমান ও সহায়ক বিমান অন্তর্ভুক্ত রয়েছে, যার মূল উদ্দেশ্য হল দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং অপারেশনাল প্রস্তুতি উন্নত করা। এই মোতায়েনের পেছনে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ইরানের হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং একজন সৌদি নাগরিক নিহত হওয়ার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। রয়টার্সের সূত্র মতে, পাকিস্তানের এই পদক্ষেপ মূলত সৌদি আরবকে আশ্বস্ত করার জন্য নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। তবে পাকিস্তানের এক কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন যে এই বাহিনী আক্রমণের উদ্দেশ্যে নয়, বরং প্রতিরক্ষামূলক সহযোগিতার অংশ হিসেবেই মোতায়েন করা হয়েছে। গত বছর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যেখানে এক দেশের উপর আক্রমণকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই সাম্প্রতিক মোতায়েন সেই চুক্তির বাস্তব প্রতিফলন।
আলোচনার পর ইসলামাবাদ ছাড়ার আগে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং করেছেন জেডি ভান্স। তিনি বলেন, পাকিস্তানের দীর্ঘ আলোচনার পর ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি। ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দেয়নি। আমরা তাদেরকে রাজি করাতে পারিনি। তেহরান আমাদের শর্ত গ্রহণ করতে রাজি হয়নি। এক প্রশ্নের জবাবে জেডি ভান্স বলেন, খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের জন্য যতটা না খারাপ খবর, তার চেয়ে অনেক বেশি খারাপ খবর ইরানের জন্য। সংবাদ সম্মেলন শেষে জেডি ভান্স তার টিম নিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে যান এবং এয়ারফোর্স 2 বিমানে করে ইসলামাবাদ ত্যাগ করেন। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইরানের দাবি পূরণ ছাড়াই যুক্তরাষ্ট্র একতরফা তাদের শর্ত মেনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে, যা ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। ইরানের দাবি ছিল, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত পর্যায়ে নামিয়ে আনতে রাজি, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে রাজি নয়। তারা ইরানকে এক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে চায়। ইরানের আরেকটি দাবি ছিল, হরমুজ প্রণালী ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে, কিন্তু যুক্তরাষ্ট্র তাও প্রত্যাখ্যান করে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক সংবাদদাতা রবিবার ইসলামাবাদ থেকে জানিয়েছেন, আমেরিকান বাড়াবাড়ি ও উচ্চাকাঙ্ক্ষার কারণে দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদে আলোচনা টেবিলে জেডি ভান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্র টিম উপস্থিত থাকলেও মূলত যুক্তরাষ্ট্রে বসে এই আলোচনা পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন ইসরায়েলের অনুগত যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেডি ভান্স বলেছেন, আলোচনা চলাকালে তিনি কমপক্ষে 12 বার ট্রাম্পকে ফোন করেছেন। ইসরায়েল চায়নি যুদ্ধবিরতি হোক এবং সেটাই শেষ পর্যন্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প আলোচনায় হস্তক্ষেপের মাধ্যমে। জেডি ভান্স ইসলামাবাদের সাংবাদিকদের বলেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে ধারাবাহিক ভাবে কথা বলছিলাম। আমি জানি না আমরা তার সঙ্গে কতবার কথা বলেছি, গত 21 ঘন্টায় 6 বা 12 বারের মতো। আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, চুক্তি হোক না হোক তাতে আমার কিছুই যায় আসে না, উভয়ই আমার জন্য সমান। যুদ্ধবিরতির আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ফলে আলোচনা ভেঙে যাবার পর তার এ ধরনের মন্তব্যে অনেকে বিশ্লেষক মনে করেন তিনি আবার ইরানে হামলা চালাতে পারেন। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাদের ইরান যুদ্ধের লক্ষ্য এখনো পূরণ হয়নি। তারা ইরানের বিরুদ্ধে আরও যুদ্ধ চালিয়ে যেতে চান। 8 এপ্রিল 15 দিন যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী খুলে দিয়েছিল ইরান, কিন্তু ইসরায়েল লেবাননে ধ্বংসাত্মক হামলা পরিচালনার প্রতিবাদে ইরান আবার তা বন্ধ করে দেয়। এরই মধ্যে ইসলামাবাদ আলোচনা ভেঙে যাওয়ার পর বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বের 20 ভাগ জ্বালানি পরিবহন করা গুরুত্বপূর্ণ এই প্রণালী কবে খুলবে তা নিয়ে। যুদ্ধবিরতির পরপর জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $15 কমে আসলেও আবার তা বাড়তে শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পরিষ্কার করার কাজ শুরু করেছে। হরমুজ প্রণালীতে ইরানের পাতা মাইন পরিষ্কারের জন্য যুক্তরাষ্ট্র সেখানে 2টি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। তবে ইরান এই দাবিকে মিথ্যা আখ্যায়িত করেছে। হরমুজ প্রণালী দিয়ে যে কোনো ধরনের সামরিক নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সংস্থাটির নৌ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো সামরিক জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তাদের চরম পরিণতির সম্মুখীন হতে হবে। IRGC আরও দাবি করেছে, সামরিক জাহাজ চলাচলের ওপর এই বিধিনিষেধ অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ও মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচক অ্যারন ডেভিড মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 21 ঘন্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পরও ইরানের হাতে আমেরিকার চেয়ে বেশি কার্ড রয়েছে। তারা যে ছাড় দিতে তাড়াহুড়ো করছে না তা স্পষ্ট। তিনি বলেন, ইরানের যুক্তরাষ্ট্রের চেয়ে ধীর গতিতে এগোচ্ছে বলে মনে হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যে চীন ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে রোববার এই খবর প্রকাশ করেছে CNN। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে অবগত 3 জন ব্যক্তির মতে মার্কিন গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিচ্ছে যে চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগামী মাসের শুরুতে চীনা নেতা শি জিনপিং এর সঙ্গে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন। গোয়েন্দা তথ্যে এটাও স্পষ্ট হয়েছে যে ইরান গুরুত্বপূর্ণ বিদেশি সহযোগীদের সহায়তায় নির্দিষ্ট কিছু অস্ত্র ব্যবস্থা পুনরায় পূরণ করার সুযোগ হিসেবে যুদ্ধবিরতিকে ব্যবহার করতে পারে। দুটি সূত্র CNN-কে জানিয়েছে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 20
বেইজিং এই চালানগুলোর আসল উৎস গোপন করার জন্য তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছে। বেইজিং যে অস্ত্র হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে সেগুলো হলো কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ম্যান প্যাড নামে পরিচিত। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেছেন, তেহরানে অস্ত্র পাঠালে বেইজিংকে তার পরিণতির মুখোমুখি হতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় তিনি সিএনএনকে বলেন, চীন যদি তা করে তবে চীন বড় সমস্যায় পড়বে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, চীন এই সংঘাতের কোনো পক্ষকেই কখনো অস্ত্র সরবরাহ করেনি। এ ধরনের খবর অসত্য। ট্রাম্প সোমবার সংবাদ সম্মেলনে বলেন, গত সপ্তাহে ইরানের আকাশে ভূপাতিত হওয়া F-15 যুদ্ধবিমানটি একটি হ্যান্ড হেল্ড শোল্ডার মিসাইল, একটি তাপ অনুসন্ধানকারী ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। তেহরান আরও বিস্তারিত তথ্য না দিয়ে বলেছে, তারা বিমানটিকে আঘাত করার জন্য একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। ওই ব্যবস্থাটি চীনে তৈরি ছিল কিনা তা স্পষ্ট নয়। সৌদি আরবে যুদ্ধবিমান ও সেনা পাঠিয়েছে পাকিস্তান। এসব যুদ্ধবিমান ও সেনা ইতিমধ্যে সৌদির বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের দাবির প্রেক্ষিতে পাকিস্তান এই পদক্ষেপ নিল। চুক্তি অনুযায়ী পাকিস্তানি যুদ্ধবিমান ও সেনারা সৌদি আরবকে রক্ষা করবে ইরানের হামলা থেকে। খবরে বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরবে প্রায় 13,000 সেনা মোতায়েন করেছে। আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান পাঠিয়েছে 10 থেকে 18টি। পাকিস্তানের তৈরি F-17 থান্ডার, যুক্তরাষ্ট্রের তৈরি F-16 সামরিক পরিবহন বিমান, C-130 হারকিউলিস জ্বালানিবাহী IL-78 ট্যাঙ্কার এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে এসব বিমানের মধ্যে। 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যেখানে ঘোষণা করা হয় যে যে কোনো একটি দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমান এবং সহায়ক বিমান দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে। শুক্রবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল জাদানের বৈঠকের একদিন পর পাকিস্তান যুদ্ধ বিমান ও সেনা পাঠালো। সরকারি কর্মকর্তারা জানান, সফররত অর্থমন্ত্রী পাকিস্তানকে তার দেশের পূর্ণ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতার ক্ষেত্রে ইসলামাবাদের ভূমিকার প্রতি সৌদি আরবের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের পরমাণু সক্ষমতা এবং তার রাজনৈতিক ভাষ্য। বিশেষ করে খাজা আসিফের সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তার মন্তব্যে শুধু কূটনৈতিক কড়াকড়িই নয়, বরং এমন এক আক্রমণাত্মক রাজনৈতিক ভাষা ব্যবহার করা হয়েছে যা অনেক বিশ্লেষকের মতে পাকিস্তানের মতো রাষ্ট্রের জন্য অস্বাভাবিকভাবে তীব্র। পাকিস্তানের এই কনফিডেন্সের নেপথ্যে যে তার পারমাণবিক শক্তি, সেটা না বললেও কারো বুঝতে বাকি থাকে না। আরো বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে, পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে ক্রমেই আরও দৃঢ় এবং উচ্চকণ্ঠ ভূমিকা নিচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের প্রতিনিধিরা ধারাবাহিকভাবে ইসরায়েলের সমালোচনা করে আসছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছে। এই অবস্থান নতুন নয়, তবে বর্তমান প্রেক্ষাপটে এর ভাষা ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পেছনে আঞ্চলিক রাজনীতি, অভ্যন্তরীণ চাপ এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের পরিবর্তন সবকিছুরই প্রভাব রয়েছে। পাকিস্তানের পরমাণু কর্মসূচির ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, এটি মূলত নিরাপত্তা উদ্বেগ থেকেই গড়ে উঠেছে। 1971 সালের পরাজয় এবং ভারতের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা পাকিস্তানকে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বাধ্য করে। পরবর্তীতে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাবে পাকিস্তানও নিজস্ব কর্মসূচি জোরদার করে এবং 1998 সালে সফল পরীক্ষার মাধ্যমে নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। এই অর্জন পাকিস্তানের জন্য শুধু সামরিক সাফল্য নয়, বরং একটি কৌশলগত নিরাপত্তা নিশ্চয়তা।
তবে সময়ের সাথে সাথে এই পরমাণু সক্ষমতার ব্যবহারিক ও প্রতীকী দিক পরিবর্তিত হয়েছে। শুরুতে এটি ছিল মূলত ভারতের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা, কিন্তু এখন এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইস্যুগুলোতে পাকিস্তান তার অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরছে, যেখানে পরমাণু শক্তির বিষয়টি একটি পরোক্ষ বার্তা হিসেবে কাজ করে। বিশ্লেষকরা মনে করছেন খাজা আসিফের বক্তব্য এই বৃহত্তর কৌশলগত যোগাযোগেরই অংশ। তার মন্তব্যে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে তা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং একটি বৃহত্তর ভূরাজনৈতিক অবস্থানের প্রতিফলন। তিনি যে ধরনের ঐতিহাসিক ও আদর্শিক রেফারেন্স ব্যবহার করেছেন তা আন্তর্জাতিক কূটনীতিতে বিরল এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা দুঃসাহসিক। এই ধরনের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হল এর মনস্তাত্ত্বিক প্রভাব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক সিগন্যালিং একটি গুরুত্বপূর্ণ ধারণা, অর্থাৎ একটি রাষ্ট্র তার বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অন্য রাষ্ট্রগুলোকে একটি নির্দিষ্ট বার্তা দেয়। পাকিস্তানের এই ধরনের বক্তব্যকে অনেকেই সেই দৃষ্টিকোণ থেকেই দেখছেন। এটি একদিকে সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে, অন্যদিকে প্রতিপক্ষকে সতর্ক বার্তা দেয়। তবে এই কৌশলে ঝুঁকি রয়েছে। পারমাণবিক অস্ত্রের সাথে জড়িত যে কোনো বক্তব্য আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়, কারণ এই অস্ত্র ব্যবহার মানব জাতির জন্য বিপর্যয়কর হতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় সবসময় চায় যে পারমাণবিক শক্তিধর দেশগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং উত্তেজনা বৃদ্ধি করে এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকবে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কিছু দেশ পাকিস্তানের ফিলিস্তিনপন্থী অবস্থানকে সমর্থন করছে, আবার অন্যরা তার বক্তব্যের ভাষা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো এই ধরনের আক্রমণাত্মক ভাষাকে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী হিসেবে দেখছে। অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ। পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সমস্যার মুখোমুখি। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ও পরমাণু শক্তির মতো বিষয়গুলোকে সামনে এনে জনমতকে ঐক্যবদ্ধ করার একটি প্রবণতা দেখা যায়। এটি অনেক দেশের ক্ষেত্রেই দেখা যায়, যেখানে বাহ্যিক হুমকির ধারণা তৈরি করে অভ্যন্তরীণ সমর্থন বাড়ানোর চেষ্টা করা হয়। মধ্যপ্রাচ্যের রাজনীতির সাথে পাকিস্তানের সম্পর্ক এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। পাকিস্তান নিজেকে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থাপন করে আসছে। ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান সেই পরিচয়েরই একটি অংশ। এ কারণে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেওয়া পাকিস্তানের জন্য শুধু কূটনৈতিক অবস্থান নয়, বরং একটি আদর্শিক দায়িত্ব হিসেবেও দেখা হয়। তবে বাস্তবতা হলো, পরমাণু অস্ত্রের উপস্থিতি যতটা শক্তির প্রতীক, ততটাই একটি দায়বদ্ধতার বিষয়। এই অস্ত্রের মালিকানা একটি রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে আরও দায়িত্বশীল আচরণ করতে বাধ্য করে, কারণ যে কোনো ভুল পদক্ষেপ বা ভুল ব্যাখ্যা একটি বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। বর্তমান বিশ্বে পরমাণু অস্ত্রের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শীতল যুদ্ধের সময় এটি ছিল দুই পরাশক্তির মধ্যে ভারসাম্য রক্ষার একটি মাধ্যম, কিন্তু এখন যখন একাধিক আঞ্চলিক শক্তি এই অস্ত্রের অধিকারী, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পাকিস্তান সেই নতুন বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই ধরনের বক্তব্যকে সরলভাবে হুমকি হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি একটি বহুমাত্রিক কৌশল, যেখানে সামরিক সক্ষমতা, রাজনৈতিক বার্তা এবং আন্তর্জাতিক অবস্থান সবকিছু একসাথে কাজ করে। তবে এই কৌশল যতটা কার্যকর এবং দীর্ঘমেয়াদে এর প্রভাব কী হবে তা এখনো অনিশ্চিত। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তানের পরমাণু শক্তি শুধু একটি সামরিক বাস্তবতা নয়, বরং এটি একটি রাজনৈতিক এবং কূটনৈতিক উপাদান হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক বক্তব্যগুলো সেই বাস্তবতার প্রতিফলন। তবে এই শক্তির ব্যবহার কতটা দায়িত্বশীলভাবে করা হচ্ছে এবং এটি বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে সামনে এসেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।